বিএনপি নয় সমালোচনাকারীরাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় অভিযোগ নেতাদের। ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে নির্বাচন, না হলে দায়ী থাকবে ষড়যন্ত্রকারীরা। নতুন বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক এনসিপির। ভোলায় জুলাই পদযাত্রা, মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার। জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হলে ব্যর্থতা সবার, বললেন আলী রিয়াজ। সংবিধানের ৫৫ সংশোধনী পূর্ণাঙ্গ বাতিলে আপিলের ঘোষণা বদিউল আলমের। নতুন দল নিবন্ধনে প্রাথমিক যাচাই বাছাই শেষ। তথ্য ঘাটতি থাকায় কাগজপত্র চেয়ে ৬২ দলকে এসির চিঠি। ভোটার তালিকায় যুক্ত হতে ৯ দেশে ৪৮,০০০ প্রবাসীর আবেদন। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। বিএনপি নয় সমালোচনাকারীরাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মাধ্যমে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলেও দাবি তাদের। কেউ কেউ ২৪-এর আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টা করছে অভিযোগ করে নেতারা বলছেন, কোনো ষড়যন্ত্রে পা দেবে না বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগকে পুনর্বাসন ও নির্বাচন পেছানোর ষড়যন্ত্র ইস্যুতে রাজনৈতিক মাঠে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরামের আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বিএনপি মুজিববাদের নতুন পাহারাদার। এনসিপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনায় জয়নুল আবেদিন বলেন, বিএনপি নেতা নয় সমালোচনাকারীরাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। চাঁদাবাজের পাহারাদার আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চাচ্ছেন। ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির মাসেই এই নির্বাচন হতে হবে, যদি না হয় আপনাদেরকে দায়িত্ব বহন করতে হবে। এদিন সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচির মাঠ পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। পরে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে তার দল। দুর্ঘটনাকে রাজনৈতিকরণ করা হচ্ছে বলেও দাবি তার। বিএনপি অন্যায়কারীর বিচার চায়। দেশের প্রচলিত আইন অনুযায়ী মব সন্ত্রাস বিএনপি চায় না। দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায়। তারপরেও এই সরকারকে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশ অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ সৃষ্টি হয়। বৃষ্টি উপেক্ষা করে এই নেতাকর্মীরা যোগ দেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন তারা। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে কয়েকটি চক্র ভয়াবহ ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন নেতাকর্মীরা। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল বের করবে স্বেচ্ছাসেবক দল। নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন এনসিপি নেতারা। ভোলায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৫০ বছর ধরে মুজিববাদী আদর্শ দেশকে বিভাজিত করে রেখেছিল বলেও মন্তব্য করেন তিনি। তীরে ভিড়েছে ফেরি, ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে শত শত মানুষ, কণ্ঠে স্লোগান। জুলাই যোদ্ধারা এবার দ্বীপ জেলা ভোলায় দেশ গড়ার প্রত্যয়ে পদযাত্রা শুরু হয় শহরের ডিসি রোড থেকে। স্লোগানে মুখর করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম নিজেই।
বিভিন্ন সড়ক ঘুরে পথসভা অনুষ্ঠিত হয়। একে একে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের যোগ্য মর্যাদা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন। বলেন, ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দখলদারদের প্রতিহত করতে হবে। মাফিয়া ব্যবস্থা নির্মূল করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশের সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা চাই সেই লড়াইয়ে গণ অভ্যুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা অগ্রনায়ক ছিল, অগ্রসৈনিক ছিল, আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে, নেতৃত্ব দিতে হবে। বুধবার গোপালগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। একাধিক নদীর মোহনায় অপূর্ব অপু, সময় সংবাদ, ভোলা। এনসিপির জুলাই পদযাত্রার খবর জানাতে ভোলায় আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, জুলাই পদযাত্রার ১৫তম দিনে আজ এনসিপির কেন্দ্রীয় নেতারা পথসভা করেছে, পদযাত্রা করেছে দ্বীপ জেলা ভোলায়। এখানে দুপুরে সড়কপথে বরিশাল থেকে ভোলায় এসে পৌঁছান। সেখানে ভোলায় এসে শহরের ডিসি রোড থেকে মিছিল করে, পদযাত্রা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি নিজেই স্লোগান ধরে আজকে, সেই স্লোগানে নিজে আজকে রাজপথ মুখর করে, ভোলার রাজপথ তিনি মুখর করে। সেখান থেকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহরের প্রেস ক্লাবের সামনে অস্থায়ী মঞ্চে সেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা এবং স্থানীয় নেতারা এনসিপির। সেখানে সভা শেষ করে এই মুহূর্তে ভোলার ভেদুরিয়া ঘাট থেকে ফেরিতে উঠেছে। ফেরিতে আসা মাত্র এখানকার শহীদ পরিবার বা আহত পরিবার যারা রয়েছে তারা এসে এনসিপি নেতাদের সাথে এইমাত্র সৌজন্য সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন এবং এই মুহূর্তে তারা সবাই ফেরিতে রয়েছে এবং ফেরি থেকে বের হয়ে ফেরি থেকে একটু কিছুক্ষণের মধ্যেই এটি বরিশালের উদ্দেশ্যে রওনা হবে। বরিশালে কিছুক্ষণ বাদে আজকে পথসভা রয়েছে, সেখানেও পথসভা শেষ। আজকে বরিশালের পথসভার মধ্য দিয়ে বরিশালের দক্ষিণবঙ্গের তাদের যে পদযাত্রা সেটি শেষ হয়ে যাচ্ছে। আজকের এই পদযাত্রার মধ্য দিয়ে দক্ষিণবঙ্গের কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে। আগামীকালকে গোপালগঞ্জ কার্যক্রম শুরু হবে, যেটি শুরু হয়েছিল উত্তরবঙ্গ থেকে, রংপুর থেকে যাত্রা শুরু হয়েছিল এবং এক এক করে তারা বলছেন যে 30 দিনের মধ্যে 64টি জেলায় তারা পথসভা করবে, পদযাত্রা করবে এবং শহীদ পরিবার, আহত পরিবার এবং গ্রামগঞ্জের মানুষের সাথে মিশে তারা তাদের সমস্যা সম্ভাবনার কথা শুনে তাদের রাজনৈতিক ইশতেহার করার ঘোষণা জানিয়েছেন, যেটি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। আজকে ভোলায় যে দুপুরে সভাটি হয়েছে সেখানে তারা বেশ কিছু বার্তা দিয়েছে, বিশেষ করে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা বক্তব্য রেখেছে। তারা বলেছেন যে নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কথা বলেছেন এখানকার সামান্ত শারমিন, তিনিও নব্য ফ্যাসিস্ট, চাঁদাবাজ মুক্ত, মাফিয়া মুক্ত বাংলাদেশ গড়বার জন্য এনসিপির সাথে বাংলাদেশ ছাত্র জনতা যেমনি গণ অভ্যুত্থানে যে লড়াইটি করেছে সেই লড়াইয়ের অংশ হিসাবে এনসিপির সাথে থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার আহ্বান জানান। তো ভোলার ভেদুরিয়া ঘাট থেকে এখন রওনা হচ্ছে বরিশালের দিকে। বরিশালে পৌঁছানো মাত্রই সেখানে 6টার সময় পথসভা হবে ফজলুল হক এভিনিউ। আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। জুলাই পদযাত্রার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ভোলায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল বের করেছে স্বেচ্ছাসেবক দল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, দেশব্যাপী যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে ষড়যন্ত্র করে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে মূলত আজকে কিন্তু আমরা দেখছি যে গতকালকের মতো আজকেও স্বেচ্ছাসেবক দল তারা কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছে। কিছুক্ষণ আগেই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। এই মিছিলটি মূলত আজকে এইখান থেকে কাকরাইল মোড় হয়ে মালিবাগ, মৌচাক হয়ে শাহবাগে গিয়ে শেষ
হবে এবং গতকালকে যেটা ছাত্রদল করছিল যে বিএনপির বিরুদ্ধে যেই বেশ কিছু অপপ্রচার চলছে তার যেরকম প্রতিবাদ তারা করছেন, তারা বলছেন যে দেশব্যাপী উদ্দেশ্যমূলকভাবেই মূলত এই বিএনপিকে হেয় করার জন্য, সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি গোষ্ঠী তারা অপপ্রচার চালাচ্ছে, বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে তারা কিন্তু বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেখানে যা বর্তমান যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যারা রয়েছেন তারাও কোনোভাবেই সেটি কর্ণপাত করছে না বা নিজেরা বেখেয়ালিভাবেই সেটি প্রশ্রয় দিচ্ছেন বলে তাদের অভিযোগ। আপনারা দেখছেন যে বিভিন্ন স্লোগানে কিন্তু এই মিছিলটি অগ্রসর হচ্ছে। আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবতেই সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় যে ধরনের মব জাস্টিসের ঘটনা ঘটছে, নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, বিশেষ করে গেল কয়েকদিন আগে পুরান ঢাকায় যে ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো সেই ঘটনাকেও তারা সামনে এনেছেন যে কোনো একটি মহল সম্পূর্ণভাবেই ষড়যন্ত্র করে এইটি প্রশ্নবিদ্ধ করার জন্যই মূলত এই ভিডিওটি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন। তারা বলতে চাচ্ছেন যে বিএনপিকে কোনোভাবেই ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না এবং পরবর্তী যেই নির্বাচন সেই নির্বাচন ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র করে নির্বাচন পেছানোও যাবে না। তারা বলছেন যে তাদের যেই হাইকমান্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তাকে ঘিরে যে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে সেটিরও প্রতিবাদ তারা করছেন। যে তারা বলছেন যে এর পরেও যদি কেউ স্পর্ধা দেখায় তাহলে স্বেচ্ছাসেবক দলও কিন্তু মাঠে থেকে তাদের প্রতিহত করবে। তো সব মিলিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টনায়। ঐকমত্য কমিশন আলাদা কোনো সত্তা নয়, কমিশন ব্যর্থ হলে এ ব্যর্থতা সবার, এমন মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এদিন সংলাপে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে জামায়াতে ইসলামী সহ কিছু দল একমত হলেও বাম দল সহ অনেকে আপত্তি জানিয়েছেন। মৌলিক অধিকারকে সাংবিধানিক অধিকারে রূপ দেওয়ার ওপর জোর দিয়েছেন তারা। মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার ইস্যুতে দ্বিতীয় পর্যায়ের 14তম দিনের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে রাজনৈতিক দলগুলো। অমীমাংসিত 19টি প্রস্তাব নিয়ে আলোচনায় বৈঠকে অংশ নেয় 30টি রাজনৈতিক দল। চেষ্টার কোনো ঘাটতি থাকার কথা নয় এবং বৈঠক শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, মানুষের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে তাদের দায় এবং দায়িত্ব অনুভব করতে হবে। সংস্কার ইস্যুতে ব্যর্থ হতে চায় না কমিশন। যদি আমরা কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সকলের, কমিশনের একার নয়। কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলের মিলের ব্যর্থতা হবে। সেই জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে যে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা যেন আমাদের প্রত্যেকের দায় এবং দায়িত্ব অনুভব করি। মধ্যাহ্ন বিরতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন একাধিক রাজনৈতিক দলের নেতারা। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত হবার পাশাপাশি সংবিধান সংশোধনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা চেয়েছেন তারা। আলোচনার 3টি ইস্যুতে মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছেন অনেকেই। 2/3 মেজরিটি বা তার চেয়ে আর একটু বেশি সংখ্যক প্রতিনিধিরা দলের পিআর সিস্টেমের ব্যাপারে আমরা একমত হয়েছি। কমিশন সব শুনেছে, বক্তব্য রেখেছে এবং কমিশন বলেছেন আমরা এটা শুনে কমিশনেই একটা সিদ্ধান্ত এখানে চূড়ান্ত করবেন। লোয়ার হাউসে মিনিমাম 2/3 মাধ্যমে পাস হবে, প্লাস জরুরি কতিপয় মৌলিক বিষয়ে আবার গণভোট করতে হবে। 1,75,00,000 টাকা প্রতি ঘন্টায় খরচ হয়েছে, কিন্তু পুরনো টাকায়, এবং এখন এটা কনভার্ট করলে টাকার পরিমাণ বেড়ে যাবে। তা আমরা এরকম একটা উচ্চকক্ষ পুষবো, এত টাকা দিয়ে আমরা বামপন্থীরা, বিশেষ করে কমিউনিস্ট পার্টি, বাসদ, আমরা মনে করি এটা অপ্রয়োজনীয়। 54 বছরে সব সময় মেয়াদ পূর্ণ করলেও কোনো সংসদ সেটা একদলীয়ভাবে সেখানে সংসদ খুঁড়িয়ে চলেছে, অনেকে সংসদ বর্জন করেছে বিভিন্ন সময়ে। সেই জন্য সেইটা আমরা কার্যকর না করে উচ্চকক্ষের এখানে আলোচনা হলো অবান্তর। এটা গরিবের ঘোড়া রোগের মতো। গণভোট সম্পর্কে আমাদের ধারণা আছে, বাংলাদেশে যে গণভোটগুলো হয়েছে সেগুলো কিভাবে হয়, সেগুলো গরু ছাগলও যে গণভোটের মধ্যে সেখানে ভোট দেয়। পরে আবারও গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আলী রিয়াজ। জানান, বেশিরভাগ দল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে একমত হলেও গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনায় অগ্রগতি হয়নি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পূর্ণাঙ্গ বাতিলে আপিলের ঘোষণা দিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের মধ্য দিয়ে দেশে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। পঞ্চদশ সংশোধনীতে জনসমর্থন ছিল না উল্লেখ করে ওই সময়ে গঠিত শেখ হাসিনার সরকার অবৈধ ছিল বলেও মন্তব্য করেন তিনি। 1996 সালের 27 মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাংবিধানিক বৈধতা দেয়া হয়। 2011 সালে বিচারপতি খায়রুল হকের আদালত সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। একই সঙ্গে বাতিল হয়ে যায় ত্রয়োদশ সংশোধনীর বৈধতাও। পঞ্চদশ সংশোধনী বাতিল ও ত্রয়োদশ সংশোধনী পুনর্বিবেচনার জন্য আদালতে রিভিউ আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। 8 জুলাই পঞ্চদশ সংশোধনী নিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন উচ্চ আদালত, যার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হতে যাচ্ছে। 139 পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন রিটকারী আইনজীবী ও বদিউল আলম মজুমদার। বলেন, নিয়ম না মেনেই করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী, ছিল না জনসমর্থন, তাই শেখ হাসিনার সরকারও ছিল অবৈধ। পঞ্চদশ সংশোধনী পাশ করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়, যার মাধ্যমে যে ক্ষমতা চিরস্থায়ী করার একটা ব্যবস্থা হয়। শুধু পঞ্চদশ সংশোধনী এটা অসাংবিধানিক নয়, যেই সরকার গঠিত হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই সরকারও অবৈধ। রায়টার ব্যাপারে আমরা সন্তুষ্ট, তবুও আমরা আপিল করব। পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে দেশে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল দাবি করে গণতন্ত্র পুনরুদ্ধারে এই রায়কে বিরাট অর্জন বলছেন আইনজীবী। রায়ে সন্তুষ্ট হলেও কিছু বিষয় অসম্পূর্ণ থাকায় শিগগিরই আপিল করা হবে বলেও জানান আইনজীবী। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রিপাবলিকান স্টেট থেকে একটা কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। এই সংশোধনীটা সম্পূর্ণ একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় এটা করা হয়েছিল, পুরোপুরি আলোচিত হয়নি এবং পুরোপুরি এই দিকগুলো অ্যাড্রেস করা হয়নি রায়ে। তো সেই দিক থেকে রায়টা ভালো, কিন্তু এটা কিছুটা অসম্পূর্ণতা আছে বলে আমরা মনে করি। পঞ্চদশ সংশোধনীর পূর্ণাঙ্গ বাতিল ও ত্রয়োদশ সংশোধনীর রিভিউ করার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন ডক্টর বদিউল আলম মজুমদার। যোগ্যতার সাথে এবং সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাই শেষ হয়েছে। তথ্য ঘাটতি থাকায় কাগজপত্র চেয়ে 62 দলকে চিঠি দিয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দলগুলোর মধ্যে কোনোটি নিবন্ধন পায়নি, তাই প্রথম ধাপে 62টি দলকে চিঠি দেওয়া হচ্ছে, আর এনসিপি সহ 82টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেওয়া হবে। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা 50টি। নিবন্ধনের শর্ত পূরণে 15 দিনের সময় বেঁধে দিয়েছে ইসি। এর আগে গত 20 এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এ মাসে জাপানে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ। আগামী 2 মাসের মধ্যে আরও 5 দেশ সহ চলতি বছরে মোট 25 দেশে কার্যক্রম চালাতে চায় ইসি। তবে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ চলা 9 দেশে আশানুরূপ সাড়া মেলেনি বলে জানান এনআইডি মহাপরিচালক। বিদেশ থেকেই আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিতে কাজ করছে ইসি। এজন্য 9টি দেশে বসবাসরতদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কাজ চলছে। কার্যক্রম চলমান থাকা 9 দেশ থেকে ভোটার হতে আবেদন করেছেন 47,713 জন। এই সংখ্যা প্রত্যাশার চেয়ে কম জানিয়ে এনআইডি মহাপরিচালক বলেন, প্রবাসীদের ভোটার হওয়ার আগ্রহ বাড়াতে কাজ করছে ইসি ও দূতাবাস। নাগরিকরা আবেদন করেছে, কিন্তু হয়তো অনেক দূরে থাকে, সময় করতে পারে না, আসতে পারে নাই বা আসে নাই, বা নানানভাবে হয়েছে, ওখানে একটা বিপুল সংখ্যা কিন্তু কমে গেছে। আমরা তদন্ত সম্পন্ন করেছি, এরকম সংখ্যা হচ্ছে 20,752। এমন লোকের নাম্বার দিয়েছে সে আমাদের সাথে যোগাযোগ করেনি, অথবা তার কোনো ট্রেস আমরা খুঁজে পাইনি। যারা ভোটার এখনো হতে পারেননি, এই ফ্যাসিলিটিস ডেভেলপ করা হয়েছে, বলছেন ভোট দিবেন, তাদের সংখ্যা কত সেটা তো আপনিও জানেন না, আমরাও জানি না। কিন্তু আপনি যদি সুবিধাটা পৌঁছে দিতে পারেন, তাহলে হবে কি
যারা আগ্রহী তারা অন্তত ইনক্লুড হতে পারবে। এনআইডি মহাপরিচালক জানান, এ মাসেই জাপানে শুরু হচ্ছে ভোটার তালিকার কাজ। 2 মাসের মধ্যে আরো 5 দেশে আর এবছরে আরো 10টি দেশে শুরু হবে কার্যক্রম। জাপানে চালু হয়ে যাবে, কারণ জাপানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 23-24 তারিখে হয়তো চালু হয়ে যাবে, ইনশাল্লাহ এই মাসের মধ্যে শুরু হয়ে যাবে। আরো 5টা দেশের ব্যাপারে অনুমতি পেয়ে গেছি এবং এই 5টি দেশের মধ্যে আমেরিকা রয়েছে, দক্ষিণ আফ্রিকা রয়েছে, ওমান রয়েছে যেখানে প্রচুর বাংলাদেশি আছে, তারপরে মালদ্বীপ আছে, প্রচুর বাংলাদেশি আছে, জর্ডান আছে, সেখানেও বেশ কিছু বাংলাদেশি আছে। আগামী 2 মাসের মধ্যে এই 5টা দেশে আমরা এটা চালু করতে পারবো। নির্বাচনের আগে এই বছরটা চিন্তা করি, হয়তো 8-10টা দেশে যাওয়া সম্ভব। ভবিষ্যতে প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিবন্ধন কেন্দ্র বাড়ানো হবে বলেও জানান হুমায়ুন কবির। ক্যাম্প করতে হলে আমাদের নিজস্ব জনবল লাগবে সেখানে, যারা এই ব্যাপারে এক্সপার্ট। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ এ দিন ধার্য করেন। এর আগে গত 1 জুন হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পান রাষ্ট্রপক্ষ। গেল বছরের 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করেন উচ্চ আদালত। 2018 সালে বিচারিক আদালতের রায়ে 19 জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সাবেক এমপি শামীম ওসমানের 500 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় স্ত্রী সহ তার বিরুদ্ধে 2টি মামলা করেছে সংস্থাটি। এদিকে অর্থ পাচার ও মানি লন্ডারিং এর অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামানের নথিপত্র তলব করে চিঠি পাঠানো হয়েছে। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন শামীম ওসমান। ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য। অর্থ পাচারের অভিযোগে মামলা থাকলেও এবার শামীম ওসমান দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করল দুদক। শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 500 কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন পূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং এর অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। SM মনিরুজ্জামান, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। এই সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা রিকুইজিশন দিয়েছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সংশ্লিষ্ট অনুমোদনপত্র, আর্থিক বরাদ্দ, টেন্ডার, চুক্তির নথিসহ মনিরুজ্জামানের ব্যক্তিগত ও পারিবারিক নথিপত্র আগামী 28 জুলাইয়ের মধ্যে সরবরাহ করতে বলা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। আগামী মাস থেকে 15 টাকা দরে 30 কেজি চাল পাবে 55 লাখ পরিবার। বাজার স্থিতিশীল রাখতে 4 লাখ টন আমদানির অনুমোদন। পুরানো বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করবে সরকার। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়ক পেরিয়ে ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী তুষার আহমেদ ইমন। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়, চন্দ্রিমা সুপার মার্কেটের ঠিক সামনে। সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কিন্তু মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দেখতে পাচ্ছেন যে অনেক জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং নিউ মার্কেটের যে এলাকাটি এটি পানি দিয়ে সমস্ত এলাকা আসলে এমনভাবে ভরে গেছে যে সাধারণ জনগণের আসলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তারা ঠিকভাবে চলাফেরা করতে পারছে না।
না। আমরা কথা বলেছিলাম কয়েকজনের সাথে, তারা জানাচ্ছিলেন আমাদেরকে যে বৃষ্টি হওয়ার কারণে তারা আসলে অফিসে ঠিকমতো যেতে পারছে না, এবং যারা স্কুল এবং কলেজগামী শিক্ষার্থী ছিলেন তারা কিন্তু ঠিকভাবে চলাফেরা করতে পারছে না। এবং যানবাহন চালক, যারা রিক্সা চালক বা বাস চালক, তাদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে বৃষ্টি হওয়ার কারণে ঠিকভাবে বের হচ্ছে না কেউ, যার কারণে তাদেরও আসলে আয়ের কোনো যোগান হচ্ছে না আজকে। এবং তারা এটি নিয়ে বলছিলেন, এবং যাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যাদের প্রয়োজন বা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য যাদের বের হওয়ার কথা, তারাও আসলে বৃষ্টি হওয়ার জন্য বের হতে পারেনি। কারণ যে পরিমাণ পানি জমেছে বৃষ্টি হওয়ার কারণে নিউ মার্কেট এলাকায়, এই পানি আসলে তারা এই পানি পার হয়ে তাদেরকে আসতে হচ্ছে যদি কেনাকাটা করতে চান। এবং অনেকেই এর জন্য আবার সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছিলেন। তারা বলছিলেন যে সিটি কর্পোরেশন যদি নজর দেয়, রাস্তা যেহেতু উঁচু করা যাবে না, কিন্তু ড্রেনেজ সিস্টেমটাকে যদি তারা একটু সঠিকভাবে করতে পারে এবং এই পানি নিষ্কাশনটা যদি তারা করতে পারে, তাহলে তারা এই ধরনের জনভোগান্তিতে পড়বে না, তারা বলছিলেন। এবং তারা বলছিলেন যে সিটি কর্পোরেশন যেন অতি দ্রুত এই দিকে নজর দেয় এবং আমাদের চলাচল যেন স্বাভাবিক হয়। এবং আশেপাশের দোকানপাটগুলোও বন্ধ রাখা হয়েছে, যেগুলো খোলা রাখার কথা। কারণ আমরা দেখছিলাম যে এই জলাবদ্ধতায় যে পানি জমেছে এবং এই জমা পানিগুলো কিন্তু দোকানের ভেতরেও ঢুকে গেছে, এবং যার কারণে দোকান যারা চালান তারা আসলে দোকান খুলতে পারছেন না। এর আগে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছিলেন যে সকালবেলা থেকেই মাঝারি ভারী বৃষ্টি হবে এবং বিকেলের দিকে বৃষ্টি কমতে পারে। এখন কিন্তু বৃষ্টি তেমন নেই, কিন্তু বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেটা এখনও আছে। এবং সকাল থেকে যে বৃষ্টি হচ্ছিল বিভিন্ন এলাকায়, তার জন্য কক্সবাজার সহ বন্দর এলাকাগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দিয়েছিল। এবং হলো বাকি যে নদী এলাকাগুলো সেগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দিয়েছিল। এবং এই যে জলাবদ্ধতা, এটি নিরসনের জন্য জনগণ দাবি জানাচ্ছে যে যেন দ্রুত এটি নিষ্কাশনে কাজ করে সিটি কর্পোরেশন। রাজধানীতে বৃষ্টির পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নিউ মার্কেট এলাকায়। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। দুর্গতদের মাঝে দেখা দিয়েছে নানা রোগ। সেবা দিতে মেডিকেল ক্যাম্প বসিয়েছে বিজিবি। এদিকে টেকসই বাঁধের দাবিতে মানববন্ধন করেছেন পরশুরামের বাসিন্দারা। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। বন্যায় এমন ক্ষত ফুলগাজী উপজেলা সহ ফেনীর বন্যা দুর্গত এলাকায়। পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ডায়রিয়া, চর্মরোগ সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। পরিস্থিতি উত্তরণে 1200 মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছে বিজিবি। ডাক্তার দেখাইতে হইবে, ফেনীতে যাইতে হবে অনেক দূর, গাড়ি ঘোড়া চলতেছে না, রাস্তাঘাট ভাঙা। এই কারণে আমরা আমাদের কাছে যখন বিজিবি ক্যাম্প দিছে, আমরা এখানে চিকিৎসাও পাইছি, ওষুধও পাইছি। পায়ের মধ্যে চুলকানি হয়েছে, বিজিবির এখানে এসে ডাক্তার দেখাইছি। চুলকানি জাতীয় রোগগুলো আমরা এখানে বেশি পাচ্ছি। এছাড়াও আমরা এখানে বেশ কিছু জ্বরের রোগী, ঠান্ডার রোগী, পাশাপাশি ডায়রিয়ার রোগী, হ্যাঁ, এই সমস্ত রোগীগুলো পাচ্ছি। এখন পর্যন্ত প্রায় 400-র মতো রোগী দেখা হয়েছে এবং ওনাদেরকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে, ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। এদিকে ফেনীর উত্তরের কয়েক লক্ষাধিক মানুষের ভোগান্তির জন্য মুহুরী, কহুয়া ও সিরুনিয়া নদীর নড়বড়ে বাঁধ দায়ী বলে জানান স্থানীয়রা। তীরে টেকসই বাঁধ ও নদী খননের দাবিতে পরশুরামের রাস্তায় নেমে প্রতিবাদ করেছে 55টি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয়রা। সাময়িক ত্রাণ কিংবা সহায়তা নয়, বন্যা নিয়ন্ত্রণে টেকসই বাঁধের দাবি তাদের। মুহুরী নদী এবং সিলোনিয়া নদী, এই নদীটা আজকে 50 বছর খনন করা হয় নাই, যার কারণে এই নদী ভরাট হয়ে গেছে। যেখানে বেড়িবাঁধের প্রয়োজন, যেখানে ফ্লাড ওয়ালের প্রয়োজন, সেখানে ফ্লাড ওয়াল দেওয়া দরকার। যেখানে বলক দেওয়া দরকার, বলক দেওয়া দরকার। যেখানে জিওব্যাগ দেওয়া দরকার। অতীতে বাঁধ নির্মাণে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের একটাই দাবি, বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এই বাঁধটি নির্মাণ করা হোক। ফেনীতে এবছরের বন্যায় 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছিল। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। আগামী 3 বছরে বাংলাদেশকে $3 বিলিয়ন করে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রতিশ্রুতি দেন দক্ষিণ এশিয়ার নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রশংসা করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। অধ্যাপক ইউনূস জুলাই বিদ্রোহে তরুণদের ভূমিকা তুলে ধরে বলেন, জাতিকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিল তারা। এ সময় শুধু আকার না দেখে দেশের বৈচিত্র্যময় অর্থনীতিকে মূল্যায়নের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা।
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাংক গত অর্থবছরে বাংলাদেশে $3 বিলিয়নেরও বেশি অর্থায়ন করেছে এবং আগামী 3 বছরেও একই ধরনের সহায়তা অব্যাহত রাখবে। আগামী মাসে চালু হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচি। এর আওতায় 15 টাকা দরে মাসে 30 কেজি চাল পাবে 55 লাখ পরিবার। খাদ্য উপদেষ্টা আরও জানান, বাজার স্থিতিশীল রাখতে 4 লাখ টন চাল ও 8 লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর অর্থ উপদেষ্টা জানান, আওয়ামী লীগ আমলে করা বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তা নেয়ার অনুমোদন দেওয়া হয়েছে। বাজার দরে চিড়ে চাপটা নিম্নবিত্তকে অনেকদিন ধরেই ভোগাচ্ছে চালের চড়া দাম। বছর ব্যবধানে সরু চালের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 14 টাকা, আর মোটা চালের বেড়েছে 7 টাকা পর্যন্ত। এতে চাপে পড়েছেন সীমিত আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানান, আগামী মাসে চালু হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচি। এর আওতায় 15 টাকা দরে মাসে 30 কেজি চাল পাবে 55 লাখ পরিবার। এছাড়া বাজার স্থিতিশীল রাখতে 4 লাখ টন চাল ও 8 লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমনে বন্যা হতে পারে এটা ধরে নিয়ে আগাম প্রস্তুতি হিসেবে আমরা 4 লাখ মেট্রিক টন চাল সরকারিভাবে আমদানির জন্য করছি। 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। এরপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে। এদিন অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিরও বৈঠক হয়। পরে অর্থ উপদেষ্টা জানান, আওয়ামী লীগ আমলে করা বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা করে আইনি সহায়তা নেয়ার অনুমোদন দেওয়া হয়েছে। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল। অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য আইনি সহায়তা দরকার। এছাড়া স্পট মার্কেট থেকে প্রায় 557 কোটি টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্তের কথা জানান অর্থ উপদেষ্টা। গ্যাসের অপর্যাপ্ততা আছে, তো আমরা এলএনজি আনছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে কাগজ ছিঁড়ে ফেলার ঘটনায় এনবিআরের 8 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়। আদেশে বলা হয়েছে, প্রকাশ্যে বদলির কাগজ ছিঁড়ে তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন মাসুমা খাতুন, মুরাদ আহমেদ, মোর্শেদ উদ্দিন খান, মোনালিসা শাহরিন, আশরাফুল আলম প্রধান, শিহাবুল ইসলাম, নুসরাত জাহান শমী এবং ইমাম তৌহিদ হাসান শাকিল। গত 24 জুন আগারগাঁওয়ে এনবিআর ভবনে 2টি বদলি আদেশকে প্রতিহিংসা ও নিপীড়নমূলক দাবি করে তা ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। এটা নাই সময় সংবাদে আরো থাকছে। ভারী বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তলিয়ে গেল পাতাল রেল, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। বন্যায় বিপর্যস্ত চীনের গুয়াংশি অঞ্চল, ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড জাপান। মব সহিংসতা ঠেকাতে মোবাইল অপারেটরদের কাছে সহযোগিতা চেয়েছে সরকার। ডাটা অ্যানালিটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম সতর্কবার্তা জানানোর অনুরোধ করা হয়েছে। যৌথভাবে কাজ করতে এরই মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর আশা, এই উদ্যোগের মাধ্যমে চলমান পরিস্থিতির উন্নতি হবে। শুভ খানের রিপোর্ট। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য, চলতি বছরের প্রথম 3 মাসে 70টি গণপিটুনির ঘটনায় 31 জন নিহত হয়েছেন। মব সন্ত্রাস নিয়ে জনমনে বাড়ছে আতঙ্ক, উদ্বেগ। এমন বাস্তবতায় মব সহিংসতা ঠেকাতে টেলিকম প্রযুক্তিকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। মোবাইল ফোন সবসময় নিকটতম টাওয়ারের সঙ্গে সংযুক্ত থাকে। টাওয়ারের মাধ্যমে হ্যান্ডসেটের সিগন্যাল তথ্য বিশ্লেষণ করে গ্রাহকের অবস্থান, গণসমাবেশ নির্ণয় করা যায়। ফলে কোনো নির্দিষ্ট এলাকায় মব সংগঠিত হওয়ার আশঙ্কা থাকলে নিকটবর্তী টাওয়ারের সিগন্যাল বিশ্লেষণের মাধ্যমে পূর্বাভাস পাওয়া সম্ভব। সরকারকে রিকোয়েস্ট করেছিল একটা ন্যাশনাল
ডেটা অ্যানালিটিক্স সেন্টার করার জন্য, যেটার মাধ্যমে মানুষের মুভমেন্টটা কোথায় বেশি হচ্ছে এগুলো কিন্তু এখন প্রযুক্তি আছে, সেই প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এটা বের করা সম্ভব। এই তথ্যই অপারেটরদের আইনশৃঙ্খলা বাহিনীকে সরবরাহের অনুরোধ করেছে সরকার। মব যেখানে তৈরি হয় সেটা টেলিট্রাফিক ডাটাটা অ্যানালাইসিস করে বাংলাদেশ পুলিশকে কিভাবে এম্পাওয়ার করা যায় এই ব্যাপারে আমরা প্রাথমিক আলোচনা শুরু করেছি। এরই মধ্যে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মোবাইল অপারেটররা বলছে জাতীয় স্বার্থে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তারা। এখনো আমরা ওইভাবে রিকোয়েস্টটা পাইনি, তা যদি আসে তাহলে দেন উইল গো ইনটু দ্য ডিটেইলস যে কি করতে হবে। সিকিউরিটি যদি কোনো চাহিদা থাকে, আমাদের যদি টেকনোলজিক্যালি সম্ভব থাকে, অফকোর্স আমরা কোঅপারেট করব গভর্নমেন্ট থেকে। বর্তমানে 18.5 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নিখোঁজের 4 দিন পর ময়মনসিংহে পুকুর থেকে 5 বছরের শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় স্বামী প্রবাসে থাকায় ছেলে সাদাবকে নিয়ে গফরগাঁওয়ের দিঘির পাড় এলাকায় বাবার বাড়িতে থাকতেন আলামিনের স্ত্রী। গত 11 জুলাই বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় সাদাব। সকালে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। আগস্টের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পলিসি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। এরই মধ্যে খসড়া তৈরির কাজ চলছে। আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে সচিব জানান, এআই পলিসির আগে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ চূড়ান্ত হবে। এদিকে বুধবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে বেয়ার সামিট এবং বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম। ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্স চলবে 2 দিন ব্যাপী এই সম্মেলন। আইসিটি ডিভিশন থেকে সাইবার সেফটি অর্ডিন্যান্স করেছে, আপনারা সবাই জানেন। আমরা পার্সোনাল ডাটা প্রোটেকশন অর্ডিন্যান্স এবং ডেটা গভর্নেন্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি যে অর্ডিন্যান্সটা হচ্ছে, এই দুটা আগামী মাসে শুরুতেই দুটা ইনশাআল্লাহ ভেরি মাচ ইনপ্লেস হয়ে যাবে এবং এর পরপরই আমরা হয়তো আগস্টের ভিতরে এআই পলিসি চূড়ান্ত হয়ে যাবে। এআই পলিসি ড্রাফট আকারে কাজ চলছে, চূড়ান্ত হয়ে যাবে। এবারে দেশের বাইরের খবর। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির জন্য সময় বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে মস্কোর বিরুদ্ধে 100% সম্পূরক শুল্ক আরোপ করা হবে। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। একসময় রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ইউক্রেন যুদ্ধ নিয়ে এখন তার অবস্থান যেন একেবারেই উল্টো। সম্প্রতি তিনি রাশিয়ার ওপর বিরক্তি প্রকাশ করে জানান, পুতিন তাকে হতাশ করেছেন। রাশিয়ার ওপর গভীর অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে শুরু হবে 100% সেকেন্ডারি ট্যারিফ। কিন্তু এখানেই থেমে থাকেননি ট্রাম্প। আরও জানান, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া যে কোনো দেশকেই গুনতে হবে 100% ট্যারিফ। ভারত, চীন বা যেসব দেশ এখনো রুশ জ্বালানি কিনছে তারাও এই শাস্তির আওতায় পড়বে। লক্ষ্য একটাই, রাশিয়ার যুদ্ধ তহবিলে আঘাত হানা। এই ঘোষণার দিনই ইউক্রেনের কিয়েভে বৈঠক করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি ও মার্কিন দূত কিথ কেলগ। আলোচনায় উঠে আসে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার, ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদন ও ক্রয় পরিকল্পনা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বাণিজ্য যুদ্ধ চূড়ান্ত পতনের পথে। তবুও যুক্তরাষ্ট্র সার, পারমাণবিক উপাদান সহ বেশ কিছু রুশ পণ্য কিনছে। এগুলো নতুন শুল্কের আওতায় পড়লে দাম বাড়বে বহুগুণে। আর সেই দাম শুধুমাত্র রাশিয়ার নয়, পরোক্ষভাবে গুনতে হতে পারে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকেও। নাদিম মারজান, সময় সংবাদ। ইন্দোনেশিয়ার মেন্তাওয়াই দ্বীপপুঞ্জের কাছাকাছি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন 11 জন। স্থানীয় সময় সোমবার সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নৌকাটি উল্টে যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, 18 জন যাত্রী নিয়ে যাত্রা করা নৌকাটির 7 জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই স্থানীয় সরকারি কর্মকর্তা। মেন্তাওয়াই দ্বীপপুঞ্জের সিকাকাপ থেকে তুয়াপেজাত যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রবল বর্ষণে ভয়াবহ বন্যার কবলে পড়ে
চীন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। নিউ ইয়র্কের পাতাল রেলে পানি ঢুকে পড়ায় ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। চীনের গুয়াংশি ঝুয়াং অঞ্চলের লংলিন কাউন্টিতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। এদিকে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড জাপানের উপকূলীয় এলাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টানা ভারী বর্ষণে পাতাল রেল স্টেশন প্ল্যাটফর্মে প্রবল পানি প্রবাহ দেখা যায়। 28তম স্ট্রিট স্টেশনে ভেসে যাওয়া প্ল্যাটফর্মের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি জানায়, বন্যার কারণে মেট্রো সার্ভিসে বিঘ্ন ঘটে। নিউ ইয়র্ক সহ ট্রাইস্টেট অঞ্চলে জরুরি বন্যা সতর্কতা জারি করা হয়। টেক্সাসে ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত গুডলুপ রিভার অঞ্চল। এরই মধ্যে বন্যায় প্রাণ হারিয়েছে অন্তত 129 জন, নিখোঁজ 170। নতুন করে ভারী বৃষ্টি ও নদীর পানি প্রবাহ বেড়ে যাওয়ার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করেছে ইনগ্রাম ফায়ার ডিপার্টমেন্ট। কর্তৃপক্ষ জানায়, নদীর পানি আবারও বিপদসীমার 5 ফুট উপরে উঠতে পারে। চীনের গুয়াংশি ঝুয়াং অঞ্চলের লংলিং কাউন্টিতে প্রবল বর্ষণে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ডংওয়াং গ্রামে পানির উচ্চতা পৌঁছেছে 15 মিটার পর্যন্ত, যা 5 তলা ভবনের সমান। উদ্ধারকারী দল নৌকা ব্যবহার করে 71টি পরিবারের 203 জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। জাপানে 2016 সালের পর এই প্রথম ঘূর্ণিঝড় নারী আঘাত হেনেছে হোকাইডোতে। প্রবল বাতাস ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উচ্চ সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা। ঘূর্ণিঝড়টি সাগরে প্রবেশের পর দুর্বল হলেও ঘন্টায় 105 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া ও 6 মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নিজের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। প্রমাণ চাইলেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের। বিসিবি নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিলে তাতে কোনো সমস্যা নেই বলেও জানান সালাউদ্দিন। কলম্বো থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। যিনি আছেন এখন মোহাম্মদ সালাউদ্দিন, আমরা তো দেখছি বোর্ড সভাপতির কথাই স্পষ্ট, সালাউদ্দিনেই ভরসা রাখছে বিসিবি। তবে সম্প্রতি তার বিরুদ্ধে উঠেছে অভিযোগ, দলে প্রভাব বিস্তার করে গ্রুপিং করেন সালাউদ্দিন। গণমাধ্যমেও এসেছে সে খবর। শেষ টি-20-র আগে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন মুখ খুললেন তার বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে। ঢালাওভাবে এমন অভিযোগ তোলার বিষয়ে সংযত হতে বললেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। প্রমাণ দিতে বললেন সব অভিযোগের। 27-28 বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে টিমে অনেক অভিযোগ, কিন্তু অভিযোগগুলো আপনি লিখে দিলে ভালো হইতো। আপনাকে তো এভিডেন্স দিতে হবে, ঠিক না? আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হইতো। আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুধরাবো। আমি যদি ভালো না হয় আমাকে বোর্ড আমাকে সরাই দেবে, কোনো সমস্যা নেই। হয়তো আমি মেন্টালি অনেক স্ট্রং আছে, অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো করে দিতে পারে। টিমের ভালোর জন্য আমার যেটা মনে হয়, টিমের বেস্ট যেটা মনে হবে, সেটা যদি সামান্য পরিমাণে যদি কিছু চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করার চেষ্টা করব। টিম তো রেগুলার হাঁটতেছে, এর মধ্যে ফেভারিজম করে আমি কি লাভটা পাবো আপনি আমাকে বলেন। সম্প্রতি বিসিবি ঘোষণা দিয়েছে বিদেশি নতুন ব্যাটিং কোচ নিয়োগের। তাতে কি অস্বস্তিতে পড়বেন সালাউদ্দিন? কারণ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে যে আছেন এই লোকাল কোচ। যদিও সালাউদ্দিন বলছেন এসব নিয়ে ভাবছেন না তিনি। আমি কোচ, আমাকে যদি আপনি বলেন যে কালকে সালাউদ্দিন তুমি যাও 13-এ যাই কোচিং করাও, আই ডোন্ট মাইন্ড। আমার এখানে ট্যাগ লেখা নাই যে আমি কোচ ন্যাশনাল টিমেরই শুধু। সো এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই, আমার কোনো সমস্যা নেই। এটা নিয়ে আমি চিন্তিতও না। আর কেউ আসলে, কেউ যদি ভালো কেউ আসে যেটা যদি টিমের জন্য যদি ভালো হয়, দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না, ঠিক আছে? এটা হচ্ছে যে যদি ভালো না করি এখানে সমালোচনা হবেই। এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহাবা দিবে, বাট আমি কি টিমের জন্য আমার 100% দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়। কোনো স্বেচ্ছাচারিতা নয়, বরং দলের প্রয়োজনেই সবার সঙ্গে আলোচনা করে নিয়েছেন সিদ্ধান্ত। তাই এমন অভিযোগ তোলার আগে প্রমাণ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএনপি নয় সমালোচনাকারীরাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। অভিযোগ নেতাদের ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে নির্বাচন, না হলে দায়ী থাকবে ষড়যন্ত্রকারীরা।
নতুন বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক এনসিপির ভোলায় জুলাই পদযাত্রা, মাফিয়া ব্যবস্থায় বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার। এবং জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হলে ব্যর্থতা সবার, বললেন আলী রিয়াজ। সংবিধানের পঞ্চদশ সংশোধনী পূর্ণাঙ্গ বাতিলে আপিলের ঘোষণা বদিউল আলমের। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।